খামেনির শেষ বিদায়ে তেহরানে জনস্রোত, শোকের মাতম আর প্রতিশোধের আগুনে ফুঁসছে ইরান। প্রাণঘাতী গ্রীষ্মে নাভিশ্বাস ইউরোপের জনজীবন, শুধু জুনেই 3 দেশে তাপপ্রবাহে মৃত্যু প্রায় 4000। আমন্ত্রণ ওয়ার্ল্ড নিউজ টুডেতে, আপনাদের সাথে আছি আমি মঞ্জুর আরিফিন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের সদস্যদের প্রতি দ্বিতীয় দিনের মতো শ্রদ্ধা জানানো হচ্ছে। শোকাহত মানুষের ঢল নেমেছে তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে, যেখানে রাখা হয়েছে খামেনি ও পরিবারের সদস্যদের কফিন। শেষ বিদায়ের এই আয়োজনে যোগ দেয়া ইরানিরা শোকের মাতম যেমন করছেন, তেমনি ফুঁসছেন প্রতিশোধের আগুনে। সকাল হতে জনস্রোত তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লার দিকে। কেউ হাতে ফুল, কেউ জাতীয় পতাকা, কেউ আবার বুকে জড়িয়ে রেখেছেন প্রিয় নেতার ছবি। চোখ ভরা জল, বুক চাপড়ে কান্না আর শোকের স্লোগানে ভারী হয়ে ওঠে পুরো প্রার্থনা স্থল। কাচে ঘেরা কফিনে পাশাপাশি শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার সাথে নিহত পরিবারের সদস্যরা। শেষবারের মতো এক নজর দেখতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন হাজারো মানুষ। বিদায়ের এই আয়োজন শুধু ইরানের নয়, আন্তর্জাতিক অঙ্গনে হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক সমাবেশ। রাশিয়া, কাতার, ওমান, তুরস্ক, আফগানিস্তান, জর্জিয়া সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা এসে শ্রদ্ধা জানান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তাদের স্বাগত জানান। আর বিদায় অনুষ্ঠানে আবেগ ধরে রাখতে পারেননি পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘির গালিবাফ। অশ্রুসিক্ত চোখে সহকর্মীদের জড়িয়ে ধরেন তিনি। এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান বলেছেন, খামেনি কখনোই ইরানিদের হৃদয় থেকে হারিয়ে যাবেন না। তিনি আমাদের হৃদয়ে, আত্মায় আর সত্তায় চিরকাল বেঁচে থাকবেন। আমরা কখনোই তাকে বিদায় জানাবো না। খামেনির রক্ত ইরানের জন্য নতুন শক্তির উৎস হয়ে থাকবে এবং এই জাতিকে কখনো পরাজিত করা যাবে না। মার্কিন ও ইসরায়েলি হামলায় ফেব্রুয়ারিতে নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। যুদ্ধের কারণে কয়েক মাস পিছিয়ে যায় তার দাফন। এখন তেহরান থেকে কোম, এরপর ইরাকের নাজাফ ও কারবালা ঘুরে 9 জুলাই মাশহাদে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি। কান্না, প্রার্থনার কোটি মানুষের ভালোবাসার মধ্য দিয়েই শেষ হচ্ছে ইরানের দীর্ঘতম অধ্যায়গুলোর একটির ইতিহাস। ঋতু সাহা, চ্যানেল 24। 1989 সালে ইরানের প্রথম সর্বোচ্চ নেতা রুহুল্লাহ খামেনির শেষ বিদায় ছিল ইতিহাসের সর্ববৃহৎ জনসমাগম, যাতে অংশ নেয় 1 কোটির বেশি মানুষ। 3 যুগের বেশি সময় পর একই ঐতিহাসিক অধ্যায়ের সামনে দাঁড়িয়ে ইরান। অতীতের সেই দিনটি মনে করিয়ে দেয়, একজন নেতার মৃত্যু সাধারণ কোনো প্রস্থান নয়, বরং একটি রাষ্ট্রের ক্ষমতার ধারাবাহিকতা, জনগণের প্রবল অনুভূতি এবং ভবিষ্যৎ রাজনৈতিক পথ চলার কঠিন পরীক্ষা। 1989 সালের 6 জুন দিনটিতে ইরানের ইসলামী বিপ্লবের স্থপতি ও প্রথম সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির শেষ বিদায়ে অংশ নিতে তেহরানের রাস্তায় নেমেছিল 1,02,00,000 মানুষ, যা সে সময়ের ইরানের মোট জনসংখ্যার প্রায় 6 ভাগের 1 ভাগ। এই বিশাল জনসমাগম জায়গা করে নেয় গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসেও। তবে প্রিয় নেতাকে বিদায় জানাতে নজিরবিহীন সেই জনসমাগম এক পর্যায়ে পরিণত হয়েছিল ভয়াবহ বিশৃঙ্খলায়। তীব্র গরমের মধ্যে শোকাহত লাখো মানুষের চাপে মরদেহবাহী গাড়ির এগোনো হয়ে পড়ে কঠিন। এক পর্যায়ে কফিন থেকে ছিটকে পড়ে যায় সাদা কাপড়ে মোড়ানো খোমেনির মরদেহ। শেষ পর্যন্ত জনতাকে ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী ফাঁকা গুলি ছোড়ে এবং লাঠিচার্জ করতে বাধ্য হয়। সরকারি হিসাবে ওই বিশৃঙ্খলায় অন্তত 8 জন নিহত হয়েছিলেন, আহত হয়েছিলেন প্রায় 11,000 মানুষ। এমনকি খোমেনির ছেলে আহমদ খোমেনিও জনতা চাপে আহত হন। সূর্যাস্তের আগে দাফন অসম্ভব হয়ে পড়ায় কর্তৃপক্ষ শেষ পর্যন্ত দাফন স্থগিত করতে বাধ্য হয়। দেশটির রীতি অনুযায়ী রাতে দাফন করা যায় না বলে নতুন সময় নির্ধারণ করে প্রশাসন। এদিকে পরবর্তী উত্তরসূরি নির্ধারণ করে যেতে না পারায় খানিকটা নেতৃত্ব শূন্যতা দেখা দেয় ইরানে। এরপর তার উত্তরসূরি হিসেবে তৎকালীন প্রেসিডেন্ট আলী খামেনিকে অন্তর্বর্তী সর্বোচ্চ নেতা করা হয়।
পরে তিনি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং 3 দশকের বেশি সময় ধরে দেশ পরিচালনা করেন। চলতি বছরের 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন খামেনি সহ পরিবারের বেশ কয়েকজন। মৃত্যুর 5 মাস পরে বিশাল আয়োজনে খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে কোনো কমতি রাখছে না ইরান। খামেনির দাফন ঘিরে ইরান যখন আবারও ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তের মুখোমুখি, তখন 1989 সালের সেই নজিরবিহীন স্মৃতি ফের উঠে এসেছে আলোচনায়। রাখি জেসমিন, চ্যানেল 24। দর্শক, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা চলছে তেহরানের গ্র্যান্ড মুসাল্লায়। আমরা সরাসরি যাচ্ছি সেখানটায়। عباس الشاعر علي شاكر الختروشي ضبته برايته علقاه وريشته مع صورته بحضرته تنعشق نظرته تنعشق ملك المقال سبحان سبحان النظر ملك الجمال ملك المقال سبحان سبحان النظر بدر الخيام بدر التمام عاكس شموخ على النهر ما عدنا بد مثل انولد ويا الصبح يطلع قمار محلى القمار فدوى محلى القمار والله محلى ضي اليشيع। দর্শক, তেহরানের গ্র্যান্ড মুসাল্লায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা চলছে। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানটায়। চলে যাচ্ছি অন্য প্রসঙ্গে। গাজা উপত্যকায় ইসরায়েলের চালানো সামরিক অভিযানের 1000 দিন পূর্ণ হয়েছে। দীর্ঘ এ সময় অঞ্চলটির 90% বেশি এলাকা সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণে চলে গেছে ভূখণ্ডের প্রায় 80%। 2023 সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত নিহত হয়েছেন 73,066 জন ফিলিস্তিনি। নিহতদের মধ্যে 21,000-এর বেশি শিশু। আহত 1,73,514 জন। এছাড়া ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে এখনও নিখোঁজ প্রায় 9,500 জন। যুদ্ধ চলাকালে উপত্যকায় প্রায় 2,23,000 টন বিস্ফোরক ফেলেছে ইসরায়েল। উপত্যকা জুড়ে জমেছে 6,89,00,000 টন ধ্বংসস্তূপ। এর মধ্যে মাত্র 0.5% কম অপসারণ করা সম্ভব হয়েছে। বিশাল এই ধ্বংসস্তূপ পরিষ্কার করতে সময় লাগতে পারে 140 বছরের বেশি সময়। জাতিসংঘ বলছে, চলমান সংকটে গাজার মানব উন্নয়ন সূচক 77 বছর পিছিয়ে গেছে এবং মানুষের গড় আয়ু কমে নেমে এসেছে মাত্র 40 বছরে। এমন প্রাণঘাতী গ্রীষ্ম এর আগে কবে দেখেছে ইউরোপ তা হলফ করে বলা কঠিন। চলতি বছরের জুনে তীব্র তাপপ্রবাহের যে ভয়াবহতা দেখেছে মহাদেশটির মানুষ তা নজিরবিহীন। শুধু জুন মাসে ইউরোপের 3 দেশে তাপপ্রবাহে মৃত্যু হয়েছে 3,700 জনের। তবে ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে ইউরোপিয়ানদের বসতবাড়ির নির্মাণ এবং ব্যবস্থাপনায় পরিবর্তন আনার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আগাম সতর্কবার্তার পাশাপাশি ভবন সংস্কার, পানি ব্যবস্থাপনার আধুনিকায়ন, সবুজায়ন বৃদ্ধির উপর জোর দিচ্ছেন তারা। এই মৌসুমের মতো গরম ইউরোপে খুব কম হয়েছে। জলবায়ু বিজ্ঞানীরা বলছেন, এই নতুন স্বাভাবিকের সাথে অভ্যস্ত হতে হবে ইউরোপিয়ানদের।
ফ্রান্সে একাধিক দিন গড় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 29.8 ডিগ্রি সেলসিয়াস। পিসস শহরে তাপমাত্রার পারদ ঠেকে 44 ডিগ্রি সেলসিয়াসে। এছাড়া প্রবল ঝড়ে দেশটিতে প্রায় 1000 মানুষের মৃত্যু হয়েছে, আর গরমে মৃত্যু তো আছেই। অন্যদিকে জার্মানি, চেক প্রজাতন্ত্র ও পোল্যান্ডে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানো ব্যাহত হচ্ছে রেল ও সড়ক যোগাযোগ। জুন মাসের 20 থেকে 28 তারিখ পর্যন্ত টানা 8 দিনে ইউরোপ জুড়ে বয়ে যায় তীব্র তাপপ্রবাহ। এতে ফ্রান্স, বেলজিয়াম ও নেদারল্যান্ডসে অন্তত 3700 মানুষের মৃত্যু হয়। এইসব দেশে শুধু প্রাণহানি হয়নি, ব্যাহত হয়েছে বিদ্যুৎ উৎপাদনও। অবকাঠামোগত ক্ষতির পাশাপাশি চাপ পড়েছে বিভিন্ন দেশের স্বাস্থ্য ব্যবস্থাতেও। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপ অঞ্চলের পরিচালক ডক্টর হান্স ক্লুগে সতর্ক করে বলেছেন, ইউরোপে তাপজনিত মৃত্যু এখন জলবায়ু পরিবর্তনের স্থায়ী বৈশিষ্ট্যে পরিণত হচ্ছে। তার মতে এই প্রবণতা সহজে থামার কোনো লক্ষণ নেই। বর্তমান পরিস্থিতির মূল কারণ হিসেবে বৈশ্বিক উষ্ণায়নকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পর্যবেক্ষণ কর্মসূচি কোপারনিকাস বলছে, 1980-র দশক থেকে ইউরোপের উষ্ণায়নের হার বৈশ্বিক গড়ের প্রায় দ্বিগুণ। ফলে একসময় বিরল বলে বিবেচিত তাপপ্রবাহ এখন অনেক বেশি ঘন ঘন এবং তীব্র হয়ে উঠছে। এ অবস্থা চলতে থাকলে ইউরোপিয়ানদের বসতবাড়ি নির্মাণ ও ব্যবস্থাপনায় আনতে হবে পরিবর্তন। তাদের অধিকাংশ ভবন শীতপ্রধান আবহাওয়ার জন্য নির্মিত হওয়ায় তাপপ্রবাহ মোকাবেলায় সেগুলো উপযোগী নয়। তাই শুধু আগাম সতর্কবার্তা নয়, ভবন সংস্কার, পানি ব্যবস্থাপনার আধুনিকায়ন, সবুজায়ন বৃদ্ধি এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ এখন সময়ের দাবি। রাখি জেসমিন, চ্যানেল 24। দর্শক, এ বিষয়ে আরও জানাতে ফ্রান্স থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আহসান হাবিব। হাবিব, ফ্রান্সে চলমান তাপপ্রবাহের কি খবর আছে আপনার কাছে? পরিস্থিতি কতটা উন্নতি বা অবনতি হয়েছে আমাদের জানাবেন। ধন্যবাদ আপনাকে। একটু বলি, 2-3 দিন অল্প সময়ের জন্য বৃষ্টির কারণে প্যারিসে বর্তমানে তাপমাত্রাটা একটু সহনীয় পর্যায়ে চলে আসছে। তবে আশেপাশে প্যারিসের মার্সাই, বড় বড় যে শহরগুলো আছে, যে সাউথ ফ্রান্স বলা হয়, সেখানে 3টি দাবানল সৃষ্টি হয়েছে, যার ফলে ওই এলাকাগুলো এখন রেড অ্যালার্টের মধ্যে চলে এসেছে। এবং প্রায় 1100 দমকল কর্মী তারা আপ্রাণ চেষ্টা করছে এই দাবানল থামানোর জন্য। কোনোভাবেই এটা সম্ভব হচ্ছে না, কারণ প্রবল বাতাস, আর আপনি জানেন যে এই তাপ প্রবাহের কারণে ফসলের মাঠ এবং গাছপালা শুষ্ক হওয়ার কারণে দ্রুত এই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ছে। এটা গেল দাবানলের কথা বললাম, পরিবেশের অবস্থা। এবার আসেন হাসপাতালগুলোতে যে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে এই তাপ প্রবাহের কারণে। স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল আমাদেরকে বলেছে 22 থেকে 28 তারিখ পর্যন্ত এই এক সপ্তাহ বুলেটিনে 2025 জন মারা গেছে এই তাপ প্রবাহের কারণে, আর পানিতে ডুবে 75 জন মারা গেছে, এবং আরো অনেকেই এই সংখ্যাটা আরো বাড়তে পারে। এটা একটি জরিপে বলা হয়েছে, কিন্তু এইটি সংখ্যা 3000 যে ক্রস করেছে সেটা আমরা বিভিন্ন দৈনিক থেকে পত্রিকা এবং টিভি খবরে আমরা জানতে পেরেছি। তবে আনুষ্ঠানিকভাবে 2025 জনের কথা বলেছে। এটা সাময়িক কিছুটা স্বস্তি হলেও এখনো, তবে হ্যাঁ, ভয়াবহ সতর্কতা বার্তা জানিয়েছে এখানকার মেট্রো, যেটাকে বলে আবহাওয়া অধিদপ্তর। সেখান থেকে বলা হয়েছে যে আগামী সপ্তাহ থেকে এই তাপমাত্রা পারদ 40 থেকে 45 পর্যন্ত উঠতে পারে। তার মানে বুঝতে পারছেন কি ভয়াবহ ইউরোপিয়ান বা ফরাসিদের জন্য অপেক্ষা করছে সামনের আবহাওয়া। তবে এর মধ্যে দুঃসংবাদ হলো যে আপনাকে আমি একটু বলে রাখি যে এইখানকার ফরাসিরা, ফ্রান্সের, তারা শীতাতাপ নিয়ন্ত্রিততে অভ্যস্ত না। তারা সাধারণত খোলামেলা, জানলা খোলা বা এরকম উঁচু ভবনগুলোতে তারা বসবাসে অভ্যস্ত, এবং শীতকালীন হওয়াতে এরা এই ধরনের কোনো গরম হলে যে ব্যবস্থা গ্রহণ করতে হয় সেরকম কোনো ব্যবস্থা কোনো বাসাতে বা কোথাও নেই। কারণ তা ইভেন যে বাসগুলোতে চলাচল করে সেখানেও শীতাতাপ নিয়ন্ত্রিত নয়। হঠাৎ এই তাপ প্রবাহের কারণে এখন সবাই শীতাতাপ নিয়ন্ত্রিত উপর তারা বাসা, অফিসে, বাসে সব জায়গায় এর ব্যবস্থা করতে যে হট্টগোল শুরু হয়েছে। গতকাল একটি শপিং মলে সংঘর্ষ হয়েছে এই শীতাতাপ নিয়ন্ত্রিত যন্ত্র কেনার কারণে, যেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং একটু বলে রাখি যে এখানে অবাক হওয়ার বিষয় এই যে ইউরোপে সাধারণত খুব সীমিত আকারে শীতাতাপ নিয়ন্ত্রিত যন্ত্র তারা বিক্রির জন্য নিয়ে আসে।
হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ার কারণে এই এই অবস্থা তৈরি হয়েছে। এবার যে প্রবাসী বাংলাদেশিরা তারা কেমন আছে, কিভাবে মোকাবেলা করছে এই তাপপ্রবাহ? সত্য বলতে কি এখানে প্রবাসীরা বৈধ এবং অবৈধভাবে এখানে বসবাস করে। যারা অবৈধভাবে বসবাস করে তারা বিভিন্নভাবে জীবিকা নির্বাহ করে থাকে। বিভিন্ন বাসা ঘরের তারা এখানে বলে রঙের কাজ করে এবং খোলা আকাশের নিচে রাস্তাতে তারা স্ট্রিট ফুড বিক্রি করে, যেটা অবৈধভাবে, এবং যেখানে কোনো ছাতার ব্যবস্থা নেই সরাসরি রোদে এই কাজগুলো করে থাকে এবং অবর্ণনীয় কষ্ট তারা সহ্য করে। এই তাপপ্রবাহের কারণে তারা কিন্তু এখন এই কাজগুলো করতে পারছে না, এক প্রকার তারা ঘরেই বসে আছে এবং বলা চলে যে তারা খুব মানবতা জীবনযাপন করছে। আর আমরা যারা সাংবাদিকরা তাদেরকে সংবাদ সংগ্রহের জন্য গিয়েছি, তাদেরকে জিজ্ঞাসা করেছি যে কি অবস্থা। তারা সবাই একই কথা, যে এই তাপপ্রবাহ যদি এইভাবে চলতে থাকে তাহলে তাদের জন্য অর্থনৈতিকভাবে তারা খুবই ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া যারা এখানে বৈধভাবে রেস্টুরেন্ট ব্যবসা করে প্রবাসী বাংলাদেশিরা এই গরমের কারণে। জি হাবিব, ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। দর্শক, সহকর্মী আহসান হাবিব যুক্ত হয়েছিলেন ফ্রান্স থেকে, জানাচ্ছিলেন সেখানকার আবহাওয়া পরিস্থিতি। এদিকে তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের মধ্য এবং পূর্বাঞ্চলের কিছু এলাকা। অতিরিক্ত গরমের কারণে বাতিল করা হয়েছে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা, কনসার্ট এবং আতশবাজির মতো অনুষ্ঠান। রাজধানী ওয়াশিংটন ডিসি সহ বিভিন্ন শহরেও বাতিল হয়েছে ডজন খানেক জনসমাগমের অনুষ্ঠান। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে যুক্তরাষ্ট্রের 250তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এছাড়া নিরাপত্তাজনিত কারণে ওয়াশিংটনে স্বাধীনতা দিবসের শোভাযাত্রাও বাতিল করেছে ন্যাশনাল পার্ক সার্ভিস। কোথাও কোথাও গরমের তীব্রতা এত বেশি যে রাস্তায় হাঁটার সময় জুতার তলা গলে নরম হয়ে যাচ্ছে। অতিরিক্ত গরমের কারণে দেশটির 18,50,00,000-এর বেশি মানুষ তাপপ্রবাহ সংক্রান্ত সতর্কতার আওতায় রয়েছেন। স্বাগত আরেকবার, দেখছেন ওয়ার্ল্ড নিউজ টুডে। আপনাদের সাথে আছি আমি মনজুর আরিফিন। ক্ষমতা হারিয়ে খারাপ সময় যেন পিছু ছাড়ছে না পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবার তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের দখল নিয়েছে বিদ্রোহী আসল দাবি করা তৃণমূল। 2 জুলাই দিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর শহরে ফিরে মেট্রোপলিটনের তৃণমূল ভবনের দখল নেয়। শুক্রবার সন্ধ্যায় বিদ্রোহী তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ একাধিক বিধায়ক যান তৃণমূলের কার্যালয়ে। মূল গেটে ঝুলিয়ে দেন তালা। বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর খালি করা হয় কার্যালয় ভবনের বেশ কয়েকটি ফ্লোর। এবার বাকি অংশের দখল নিল বিদ্রোহী তৃণমূল। নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের তেগিনা এলাকায় সাম্প্রদায়িক সহিংসতায় অন্তত 18 জন নিহত হয়েছেন। এই ঘটনার পর আতঙ্কে গ্রাম ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা। সহিংসতায় বহু বাড়িঘরে আগুন দেয়া হয়। স্থানীয়দের দাবি, প্রকৃত নিহতের সংখ্যা সরকারি হিসেবের চেয়ে বেশি। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ক্ষতিগ্রস্ত বাড়িঘরের পোড়া ছাদের নিচে জড়ো হয়েছেন এলাকাবাসী। অনেকেই আসবাবপত্র গাড়িতে তুলে এবং প্রয়োজনীয় মালপত্র মাথায় নিয়ে আশ্রয়কেন্দ্রের উদ্দেশ্যে এলাকা ছেড়ে যাচ্ছেন। সোমবার ফুলানি সম্প্রদায়ের এক সদস্যকে সশস্ত্র হামলাকারীরা হত্যা করলে সংঘর্ষের সূত্রপাত হয়। প্রতিশোধ নিতে পরদিন কামুকু সম্প্রদায়ের ওপর হামলা চালানো হয়। এলন মাস্কের মহাকাশ সাম্রাজ্য এবার এক অভূতপূর্ব উচ্চাকাঙ্ক্ষায়। 10,000 থেকে বাড়িয়ে এবার 10 লাখ স্যাটেলাইট পাঠানোর পথে স্পেস এক্স। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা আর সৌরশক্তির এই উচ্চাভিলাষ কি কেড়ে নেবে আমাদের চিরচেনা রাতের আকাশ? বিজ্ঞানীদের হুঁশিয়ারি, বাণিজ্যিক এই আগ্রাসনে চিরতরে হারিয়ে যেতে পারে অন্ধকার আকাশ আর মানব সভ্যতার আদি ঐতিহ্য। মহাকাশে এলন মাস্কের সাম্রাজ্য বিস্তারের উচ্চাকাঙ্ক্ষা এবার এক অভূতপূর্ব মাত্রায়। এবার 10 লাখ কৃত্রিম উপগ্রহের এক বিশাল প্রকল্প তৈরির অনুমতি চেয়েছে স্পেসএক্স। লক্ষ্য মহাকাশ ভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ডেটা সেন্টার এবং সৌরশক্তি ব্যবস্থাপনা স্থাপন। তবে এই উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প পৃথিবীর চিরচেনা রাতের আকাশকে চিরতরে বদলে দিতে পারে বলে হুঁশিয়ারি বিজ্ঞানীদের। বর্তমানে কক্ষপথে সক্রিয় স্যাটেলাইটের 2/3 স্পেসএক্সের দখলে। অ্যামাজনের লিও যখন মাত্র 300 স্যাটেলাইট নিয়ে এগোচ্ছে, তখন স্পেসএক্স তাদের স্টারলিংক নেটওয়ার্কে 34,500 উন্নতি করার লক্ষ্য নিয়েছে।
যুক্ত হয়েছে রিফ্লেট অরবিটালের মতো প্রতিষ্ঠানের পরিকল্পনা, যারা 50,000 আয়নার মাধ্যমে রাতেও সূর্যালোক প্রতিফলিত করতে চায়। গবেষকদের মতে একটি রশ্মি পূর্ণিমার চাঁদের চেয়েও 4 গুণ বেশি উজ্জ্বল হতে পারে, যা রাতের আকাশকে 3 থেকে 4 গুণ উজ্জ্বল করে দেবে। প্রকল্পের ফলে সবচেয়ে বড় হুমকিতে পড়বে জ্যোতির্বিজ্ঞান ও পরিবেশ। ব্রিটিশ রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির মতে এই কৃত্রিম উজ্জ্বলতা $1 বিলিয়ন মূল্যের মহাকাশ গবেষণার তথ্যে অন্তত 10 ভাগ বিঘ্ন ঘটাতে পারে। ব্যাহত হবে রেডিও টেলিস্কোপের অতি ক্ষুদ্র সংকেত গ্রহণ প্রক্রিয়া। অন্ধকার আকাশ হারিয়ে যাওয়ার শঙ্কা এখন স্থানীয় কোনো সমস্যা নয়, বরং এক চরম বৈশ্বিক সংকটের রূপ নিয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল আজকের ওয়ার্ল্ড নিউজ টুডে। বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ এবং বিশ্লেষণ জানতে একই সময় চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়। এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।